নমস্কার, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, আজকে ভিডিওটা আমি করছি মেনলি একটা সেক্টর নিয়ে। আমরা জানি যে আগামী 6 জুন, আমি আগেই বলেছি, আগে ভিডিওটাতেই বলেছি যে রিজার্ভ ব্যাঙ্কের রেট কার্ড হবে। এখন এই রেট কার্ডের ফলে কোন কোন সেক্টরগুলো ভালো পারফর্ম করবে সেটা আমি আগেও বলেছি, আজকেও বলবো, আবার আগামী দিনেও বলবো। এবং সেই পারফর্ম করা সেক্টরগুলোর মধ্যে যে সেক্টরটা আমার মনে হয়েছে ভালো পারফর্ম করবে সেই সেক্টরটাকে নিয়ে আজকে আমার এই ভিডিও। তা আজকে আমি আর বেশি কিছু কথা বলবো না। আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাবো, স্ক্রিনে নিয়ে গিয়ে চার্ট দেখাবো এবং কিছু ফিগার দেখাবো। সেই ফিগারগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলছি যে এই সেক্টরটা আজ আমাদের আগামী দিনে র্যালি দিতে পারে, মানে সেক্টরের স্টকগুলো। তাহলে তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। তখন এখন কিন্তু আমরা খুব একটা নিফটির দিকে কিন্তু খুব একটা তাকাবো না। কেন তাকাবো না? তখন আজকে আমার নিফটি কিন্তু অনেকটা মাইনাস, কিন্তু আমার পোর্টফোলিওতে কিন্তু আজকের আমার বেশ কিছু স্টক কিন্তু আমার আজকে গ্রিনে আছে এবং মোটামুটি 2%, 3% এরকম গ্রিনে আছে। সুতরাং এখন কিন্তু মার্কেটটা হয়ে গেছে কিন্তু স্টক স্পেসিফিক, অর্থাৎ যে স্টকগুলোকে ফেলার কথা সেগুলো পড়বে, যেই স্টকগুলো র্যালি দেবে সেগুলো কিন্তু ওপরে যাবে। সুতরাং আমাদের কিন্তু এখন স্টকের উপরে আমাদের নজর দিতে হবে এবং এই সময়টা হচ্ছে কিন্তু আমাদের পোর্টফোলিওটা বানানোর জন্য খুব ভালো সময়। অর্থাৎ আমরা আমাদের পোর্টফোলিওটাকে খুব সুন্দরভাবে বানাবো যাতে করে আমাদের আগামী দিনে আমরা একটা ভালো প্রফিট করতে পারি। এবারে একটা ছোট্ট কথা বলি যে গত 2রা জুন, অর্থাৎ এই সোমবার দিন, আমি রোববার দিন আমার একটা ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম যে সোমবার দিন মার্কেট খুললে মার্কেট কিছুটা ওপরে যেতে পারে বা গ্যাপ আপে খুলতে পারে, কিন্তু মার্কেটটা কিন্তু ওপরে যায়নি। এই জন্য আমাকে 2-3 জন 4 জন আমাকে একটু ট্রোলও করেছেন। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা করতেই পারে, যেহেতু আমি বলেছি মার্কেট উপরে যাবে, মার্কেট যায়নি, সুতরাং এটা হতেই পারে। কিন্তু দেখুন, এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। প্রথম কথা হচ্ছে যে কেন সেদিন যায়নি, কারণ আমি ভিডিও করার পরে কিন্তু হয়েছিল কি, ইউক্রেন এবং রাশিয়ার একটা যুদ্ধে ইউক্রেন অ্যাটাক করেছিল এবং এটা বেশ ভালো মতো একটা ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু সারা পৃথিবীতে একটা বড় খবর ছিল। এবং সাধারণত দেখা যায় স্টক মার্কেটে খোলার আগে, ঠিক আগে যে খবরটা থাকে সেই খবরের উপরে কিন্তু একটা মার্কেট ওপেনিংয়ে কিন্তু একটা রিয়াকশান থাকে, যেটাকে আমরা বলি নিজাক রিয়াকশান। সেই রিয়াকশানটা কিন্তু ছিল এবং মার্কেট কিন্তু 150-228 পয়েন্ট পর্যন্ত মার্কেট কিন্তু পড়ে গিয়েছিল। কিন্তু যেহেতু আমি বলেছিলাম যে এই দুটো খবর আছে এবং আমি জানতাম যে এই দুটো খবরের জন্য মার্কেট কিন্তু আমাদের ভালোভাবে রিয়াক্ট করবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মার্কেট কিন্তু 228 পর্যন্ত পড়ে গিয়েও মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে রিকভারি দিয়েছে এবং প্রায় আমি তো লাস্টটাতে কিন্তু ভাবছিলাম পজিটিভই বন্ধ হবে, কিন্তু পজিটিভই হয়নি। সামান্য নাম কস্তে একটু 20-22 পয়েন্ট নেগেটিভে মার্কেটটা বন্ধ হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে 228 পয়েন্ট বা 220 পয়েন্ট মার্কেটটা পড়ে গিয়েছিল, তখন যারা স্টক ধরেছিল, কারণ আমি সে সময় স্টক ধরেছিলাম, সেই জন্য আমি বলছি, নিজেকে দিয়ে বলছি, তখন যারা শেয়ার ধরেছিল তারা কিন্তু একটা ভালো একটা প্রফিট করেছে। যদিও আমি ইন্টারনেটে কাজ করি না, আমি ইন্টারনেটে প্রফিট নিই না, সেদিন আমি আজকে যে সেক্টরটাকে নিয়ে আমি আলোচনা করব সেই সেক্টরেরই আমি অন্তপক্ষে 8 থেকে 10খানা স্টক ধরেছিলাম এবং প্রত্যেকটা স্টক কিন্তু র্যালি দিয়েছে এবং এই স্টকগুলোকে আমি আমার পোর্টফোলিওতে রেখে দেবো যতদিন না পর্যন্ত আমার এটা টার্গেটটা ফুলফিল হচ্ছে। সুতরাং আপনাদেরকেও বলবো যে আমি যে সেক্টরে দেখাচ্ছি সেই সেক্টরটা কিন্তু আমার কথা শুনে আপনারা কোনো ধরবেন না বা দেখবেন না। আপনারা দেখুন, আপনারা স্টাডি করুন যে কেন এই সেক্টরটা আমি বলছি। দেখে যদি আপনাদের মনে হয় তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে একটা আপনারা স্টক কিনতে পারেন। তবে হ্যাঁ, এইখানে স্টকের দামগুলো খুব বেশি নয়, আপনারা করতে পারেন কি একটা বাস্কেট করতে পারেন। অর্থাৎ ধরুন আপনি এই সেক্টরটার জন্য ধরুন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, কথার কথা বলছি। আপনি করবেন কি, 1 লাখ টাকার মধ্যে আপনি আপনার পছন্দ মতো 5 থেকে 6টা শেয়ারকে আপনি বাছুন, বেচে আপনি সেখানে 20,000 টাকা কি 25,000 টাকা কি আপনি যেরকম ভাববেন একটা পোর্টফোলিও সাজিয়ে নিন। 5 থেকে 6টা স্টক দিয়ে আপনি একটা বাস্কেট করে নিন। সেই বাস্কেটটা আপনি দেখুন আপনি কত % প্রফিট দিচ্ছে। তার কারণ হচ্ছে কি, আমি বাস্কেট করতে কেন বলছি না, ধরুন এই যে আপনি যে 4টে বা 5টা স্টক এই একই সেক্টরে বাঁচবেন, একই সেক্টরের সব স্টক কিন্তু সমানভাবে র্যালি দেয় না, কখনোই দেয় না। কোনোটা হয়তো 40% দেবে, কোনো হয়তো 20% দেবে, কোনো হয়তো 15% দেবে, কোনো হয়তো 35% দেবে, এরকমভাবে দেবে। তাহলে ভাবি কি অল ইন এভারেজ আপনার একটা মোটামুটি আপনি একটা ভালো % প্রফিট করতে পারবেন। তাই জন্য আমার মনে হয় যে 1টা-2টো স্টক না ধরে 4-5টা স্টক ধরে একটা বাস্কেট করে নিয়ে আমি একটা পোর্টফোলিও বানাতে পারি। এবার দেখুন একটা কথা বলি, এই যে আমি বলেছিলাম অথচ মার্কেটটা যায়নি, এর একটা কারণ আমি আপনাকে বলছি যে মার্কেট কিন্তু কোনো জ্যোতিষীর কথায় চলে না।
আমরা জ্যোতিষী নই, আমি জ্যোতিষীর মতো কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না। মার্কেট চলে প্রবাবিলিটির উপর। আমরা যে কথাগুলো বলি যে এই স্টকটা যাবে বা এই মার্কেটটা এখানে যাবে বা আগামীকাল মার্কেট গ্যাপ আপে খুলতে পারে, এগুলো আমরা বলি প্রবাবিলিটির উপর। মার্কেট চলে প্রবাবিলিটির উপর। এখন আপনারা অনেক সময় দেখবেন, এগুলো আমি আপনাদেরকে আলোচনার জন্য বলছি, যে দেখবেন কখনও কোনো স্টকের যেদিন রেজাল্ট বেরোয়, তবে রেজাল্ট হয়তো আপনার খুব ভালো হলো, আমরা সবাই ভাবলাম যে আগামীকাল যখন মার্কেট খুলবে এই স্টকটা হয়তো অনেকটা ওপরে যাবে বা ভালো র্যালি দেবে, কিন্তু এগুলো ঠিক উল্টো হয়ে গেছে। স্টকটা আদৌ র্যালি দিল ওরা, উল্টে স্টকটা মাইনাস হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু আমরা অনেকবার দেখেছি। তার কারণ হচ্ছে কি, তার স্টকটা বেড়েছে, রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু মার্কেট কি বলছে যে মার্কেট যতটা এক্সপেক্ট করেছিল রেজাল্ট ততটা হয়নি। অর্থাৎ একটা স্টুডেন্ট যেহেতু ফার্স্ট হবে, দেখলো সে হয়তো থার্ড হয়েছে। ব্যাপারটা এরকম, তা যে ফার্স্ট হবে ভেবেছিল সে থার্ড হয়, তার কিন্তু সেটা সেই রেজাল্টটা কিন্তু তার কাছে খুব দুঃখের সংবাদ, তার সুখের সংবাদ নয়। ঠিক সেরকম মার্কেট যেটাকে মনে করে, মার্কেট তো সেইভাবে চলে। এবং একটা কথা আপনাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, যে মার্কেট কিন্তু আমার আপনার ইচ্ছেই চলে না। মার্কেট চালায় কারা? যারা অপারেটররা। অপারেটর কারা? যারা বড় ইনভেস্টাররা, অর্থাৎ এফআইআই, ডিআইআই বা এইচএনআই আছে, যারা কোম্পানির স্টেক কেনে। অর্থাৎ তাদের ক্ষমতা আছে একটা কোম্পানির দামকে বাড়িয়ে নিয়ে যাওয়া, তাদের ক্ষমতা আছে একটা দামকে কমিয়ে নিয়ে যাওয়া, বা নিফটি বা সেন্সেক্সকে সেভাবে চালনা করা। তাহলে এখন আপনি বলতে পারেন যে তাহলে আমাদের লাভটা কী? তারাই যদি মার্কেট চালায় তাহলে আমরা ইনভেস্ট করবো কী করে? না, সেটা হয় না। তারা চালায় ঠিকই, কিন্তু তারা যে শেয়ারটা ভালো, যে শেয়ারটা আর্নিং ভালো, যেটা উপরে যাবে, সেটা উপরে তাদের নিয়ে যেতেই হবে, কারণ এটাই নিয়ম। একটা খারাপ সেক্টরকে কখনো সে উপরে নিয়ে যেতে পারে না। সুতরাং আপনি যদি ফান্ডামেন্টাল দেখে, চার্ট দেখে, তার রেজাল্ট দেখে যদি আপনি স্টকে ঢোকেন, আপনার কিন্তু প্রফিট হবেই। এই কথা কিন্তু আপনি সবসময় মনে রাখবেন, এবং এটা আমি আমার গত 16-17 বছর অভিজ্ঞতা আমি দেখেছি, এবং সেটা হয় বলে কিন্তু আমি আজকের ভিডিওতে কথাগুলো বলছি। আরেকটা কথা বলি, ভিডিও একটু বেশি বড় হচ্ছে বলে আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন, কারণ আমার মনে হয় কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা যখন পোর্টফোলিও বানাবেন, তো পোর্টফোলিওটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে উইথ ফুল অফ সিনসিয়ারিটি একটা পোর্টফোলিও বানাবেন। আমাকে একজন অ্যানালিস্ট একবার বলেছিলেন যে একটা মানুষের পোর্টফোলিও দেখলে বোঝা যায় তার পার্সোনালিটি সেটাকে বোঝায়। একটা পোর্টফোলিও কিন্তু তার পার্সোনালিটি শো করে। তার কারণটা কি, মানে ধরুন অনেকে আমি দেখেছি খুব পেনি স্টক ধরার ইচ্ছা, 4 টাকা 5 টাকা 10 টাকা সেটা ধরার ইচ্ছা। অর্থাৎ যাদের পোর্টফোলিওতে এই শেয়ারগুলো দেখবেন মনে হবে তারা কিন্তু ফাটকা করতে চায়। তাদের মানে তাদের যে মন, তাদের যে মেন্টালিটি, সেটা হচ্ছে কি ফাটকা করবো। কিন্তু শেয়ার মার্কেট কিন্তু ফাটকা জায়গা নয়। হয়তো অনেক সময় ফাটকা করে আপনি 2-1টা শেয়ারে লাভ করতে পারেন, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার শেয়ার লসে রান করবে। তখন আমাকে অনেকেই তাদের পোর্টফোলিও পাঠায় হোয়াটসঅ্যাপে, যাদের সাথে আমরা পোর্টফোলিও নিয়ে আমরা আলোচনা করি, আমি দেখেছি তাদের পোর্টফোলিও দেখে সত্যি কথা বলতে খারাপ লাগে। দেখুন, আপনি আপনার হার্ড আর্ন মানি, আমরা সারা মাস কষ্ট করে আমরা যে টাকাটা আমরা উপার্জন করি, সেই টাকাটা আমি যখন কোনো জায়গায় ইনভেস্ট করব, আমি চিন্তা ভাবনা করবো না, আমি টাকাটাকে জাস্ট থ্রো করার মতো ছুঁড়ে ফেলে দেবো। আমি অফিস যাচ্ছি, বন্ধুর সাথে দেখা হলো, বন্ধু বলে জানিস তো ওই শেয়ারটা খুব ভালো, ওই শেয়ারটা ইনভেস্ট করলে খুব ভালো পয়সা লাগানো যাবে। আমি শেয়ারটা দেখলাম না, তার রেজাল্ট দেখলাম না, তার চার্ট দেখলাম না, এমনকি অনেক সময় হয় শেয়ারটা কিসের শেয়ার, কী করে তাও জানলাম না, আমরা সেখানে টাকা লাগিয়ে দিলাম। এইটা কখনো হয়? এইভাবে কখনো আপনার শেয়ার চলতে পারে? অনেক আমি দেখেছি সেই ইয়েস ব্যাংক, সেই আপনার ভোডাফোন আইডিয়া, আরও 4 টাকা 5 টাকা 10 টাকা শেয়ার টাকা ইনভেস্ট করে বসে আছে। শুধু তাই না, হাজার হাজার না, লাখ লাখ টাকা ইনভেস্ট করে বসে আছে। কখন আমার 3 টাকার শেয়ারটা 10 টাকা হবে, তাহলে আমি 3 গুণ লাভ করব? এটা হয় না। পরন্তু আপনি ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারে আপনি ইনভেস্ট করুন, যেটা আপনাকে একটা বাস্তবসম্মত লাভ দেবে। 25%, 30%, 40%, ইভেন 40% মতো আপনাকে লাভ দেবে। আপনি আপনার স্টকে ইনভেস্ট করুন, করে আপনি সেই লাভটাকে আপনি টার্গেটে ফুলফিল করুন, সেখানে আপনি বিক্রি করুন, প্রফিটটাকে নিন, আপনি আবার সেখানে ইনভেস্ট করুন। এই যে ইনভেস্ট এবং রিইনভেস্ট, এতে হবে কি যে আপনার যে ক্যাপিটালটা আছে সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং আপনি একটা ভালো লাভের মুখ দেখতে পাবেন। আর একটা দুটো কথা বলে আমি এবারে আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব। দেখুন, আপনি যখন শেয়ার মার্কেটে এসছেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, আপনার হয়তো লস হচ্ছে, শেয়ার মার্কেটকে কিন্তু গালাগালি করে কোনো লাভ নেই। আপনি নিজের ভুলটাকে দেখুন। শেয়ার মার্কেটের মধ্যে চলবে। দেখবেন আপনি যেখানে লস করেছেন সেখানে দেখবেন হাজার হাজার লোক দেখবেন লাভ করে বেরিয়ে গেছে। সুতরাং আপনি যখন শেয়ার মার্কেটে এসছেন, ফার্স্ট আপনি চিন্তা করুন হোয়াট ইজ ইউর মোটিভ, আপনার উদ্দেশ্যটা কি, আপনার এখানে আসার উদ্দেশ্যটা কি। ফার্স্ট এইটাকে, খামোখার কিছু টাকা ইনভেস্ট করলাম, কিছু টাকা লাভ পেলাম, চলে গেলাম, আবার 6 মাস বসে থাকলাম, আবার কোনদিন কারো কাছ থেকে শুনলাম, আবার ইনভেস্ট করলাম। নো, এইটা একটা পার্মানেন্ট বিজনেস। শেয়ার মার্কেটকে একটা
পার্মানেন্ট বিজনেস হিসেবে আপনি দেখুন, এবং এইটাকে আপনি একটা প্যাসিভ ইনকাম হিসেবে দেখুন। আপনার যে মূল পেশা, যেখানে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেটা তো আছেই। যেমন মানুষ সাইড বিজনেস করে, আপনি এটাকে সাইড বিজনেস বলে রেখে দিন, এবং আপনার রিটায়ারমেন্টের পরে আপনি এখানে ফুললি আপনি ইনভেস্টার হন এবং ফুললি আপনি সময় কাটান। এবং শেয়ার মার্কেট থেকে একটা ভালো, আপনি যে চাকরি করছেন তার থেকে অনেক বেশি পয়সা মাসে আয় করা যায়। তার কারণ হচ্ছে আজকের এই শেয়ার মার্কেট থেকে যারা বড় বড় অ্যানালিস্ট হয়েছেন, বড় বড় ইনভেস্টাররা হয়েছেন, তারা কিন্তু ছোটো থেকেই হয়েছেন, এবং তারা সেখান থেকেই কিন্তু তারা করেছেন। কিন্তু তারা কী করেছেন? পড়াশুনো করেছেন, জেনেছেন। এই যে আমরা এত পড়াশুনো করি, এত বই কিনেছি, এত চার্ট দেখি, সকাল 9টা থেকে রাত্রি 12টা 1টা 1টা পর্যন্ত করবো, আমরা এগুলোকে দেখি, এমনি দেখি, দরকারটা কী আছে? আমি তো খুলেই আমি যেখানে যা সবাই বলছে, বা টিভি খুললেই আজকাল বিভিন্ন চ্যানেলে দেখা যায় যেগুলো আমাদের শেয়ার মার্কেট চ্যানেল আছে, এখানে ইনভেস্ট করে, ওখানে ইনভেস্ট করে দিতে পারি। কখনো টিভি থেকে কখনো ইনভেস্ট করতে যাবেন না। আমি আগেও বলেছি, আবারও বলছি, কারণ টিভিতে যারা বলে তারা কিন্তু পেড এমপ্লয়ি। তারা যেখান থেকে পয়সা পায়, যেটা থেকে পয়সা দেয় সেগুলো বলে। টিভি থেকে ইনভেস্ট করে প্রচুর লোক কিন্তু লস করেছে। সুতরাং আপনারা জানুন, তখন আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার কাছে যান, আপনি তার কাছ থেকে শুনুন, সে কি বলে সেটা দেখুন, এবং আপনি নিজেকে সেটা জাজ করুন যে এইটার যুক্তি আছে কি না, তারপরে আপনি ইনভেস্ট করুন। প্লিজ আপনার কষ্টার্জিত পয়সা এইভাবে নষ্ট করবেন না, এইভাবে লস করবেন না। শুনেও যখন আমাকে লোকে পোর্টফোলিও পাঠায়, সত্যি বলতে আমার দেখে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে যে তারা এইভাবে তাদের কষ্টার্জিত ফসলকে নষ্ট করছে। আরেকটা কথা হচ্ছে, পেনি স্টকে যাবেন না। আর যখন আপনার একটা টার্গেট ফুলফিল হয়ে যাবে, বেশি লাভের জন্য বসে থাকবেন না, আপনি সেটাকে প্রফিট বুক করুন, করে আবার নতুনভাবে ইনভেস্ট করুন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পদ্ধতি। আসুন না, বিশেষ কথা বাড়াবো না, তবে হ্যাঁ, চাকরি আগে একটা কথা বলি যে আমার এই ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় এবং যদি আপনাদের ভালো লাগে, যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন। লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচা হয় না, কিন্তু এতে কী হয় না, আমার ভিডিও করতে আমাদের মোটিভেটেড হই, বা আমাদের ভিডিও করতে ভালো লাগে। আর কি না, যদি আপনার পোর্টফোলিও নিয়ে আপনার কোনো বক্তব্য থাকে, বা পোর্টফোলিও নিয়ে আপনার কোনো সংশয় থাকে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে। আমি হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপগুলো পড়ি, এবং আমি প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ আমি উত্তর দিই। 2-1 দিন দেরি হতে পারে, আমি উত্তর দিই। আর আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে ভালো লাগে, আমি কমেন্ট পড়ি এবং আমি উত্তর দিই। সুতরাং আসুন, আমি এবার স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে আমি আপনাদেরকে আজকের সেক্টরটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য স্ক্রিনে চলে এলাম। স্ক্রিনে এসে আমি প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে আমি আগে দেখে নেব, যেহেতু আমরা আজকে ব্যাংক নিয়ে আমাদের আলোচনা, তো আমাদের ব্যাংক নিফটি আমাদের কোথায় কাজ করছে। চলে এসেছি আমি একটা ব্যাংক নিফটির চার্টে। দেখুন, আমাদের নিফটি যেটা ব্যাংক ইন্ডেক্স, নিফটি ব্যাংক ইন্ডেক্স এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের, দেখুন মোটামুটি কিন্তু এটা একটা অল টাইম হাইতে চলে গেছে চার্টে। অর্থাৎ নিফটি ব্যাংক ইন্ডেক্স কিন্তু আমাদের অল টাইম হাইতে চলে গেছে। এবারে যেহেতু আমরা এই নিফটি ব্যাংকের মধ্যে 2 রকমের ব্যাংক আছে, অর্থাৎ প্রাইভেট ব্যাংক আছে, আবার পাবলিক সেক্টর ব্যাংক আছে। তাহলে আমি প্রথমে প্রাইভেট ব্যাংকে চলে যাব। প্রাইভেট ব্যাংকে গিয়ে আমি দেখতে পাবো, এই আমার চলে এসেছে আমার এবারে নিফটি প্রাইভেট ব্যাংক ইন্ডেক্সে। এখানে দেখছি আমরা মোটামুটি আমাদের কিন্তু যে অল টাইম যে হাইট থেকে এটা কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি চলে আছে। অর্থাৎ অল টাইম হাই গেছিলো, মাঝে স্লাইড একটু পরে মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু এটা ঘোরাফেরা করছে নিফটি প্রাইভেট ব্যাংক। এবার আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা, দ্যাট ইজ আমাদের পিএসইউ ব্যাংক, বা আমাদের গভর্নমেন্টের যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো নিয়ে আলোচনা। তাহলে সেই ইন্ডেক্সে আমি চলে যাচ্ছি। সেই ইন্ডেক্স থেকে আমি দেখবো, দেখুন পিএসইউ ব্যাংকে আমাদের অনেকটা কিন্তু এখানে আমাদের চলে গিয়েছিলো, অর্থাৎ 7,988 চলে গিয়েছিলো। এখন এটা এখন লেভেল আছে 7,142, অর্থাৎ এখনও প্রায় 800 পয়েন্টের যাওয়ার মতো এটার জায়গা আছে, অর্থাৎ মোর দ্যান 10% এটা যাওয়ার মতো কিন্তু জায়গা আছে। অর্থাৎ তাহলে আমরা নিফটি ব্যাংক ইন্ডেক্স অল টাইম হাইয়ে চলে যাওয়া সত্ত্বেও প্রাইভেট ব্যাংক কিন্তু অল টাইম হাই ছাড়িয়ে চলে গেছে, কিন্তু আমাদের নিফটি পিএসইউ ব্যাংক যায়নি। এবার আমাদের কী দেখতে হবে? এবার দেখতে হবে দুটোর পারফরমেন্সটা কী আছে। অর্থাৎ নিফটি প্রাইভেট ব্যাংক থেকে যায়নি, কারণটা কি? এর কি পারফরমেন্স খারাপ আছে না পারফরমেন্স ভালো আছে? তা এইটা জানতে গেলে আমাদের প্রথমে যেতে হবে কি না, আমাদের এদের ফান্ডামেন্টাল বা এদের প্রফিট সব কিছু আমাদের দেখতে হবে। আমি প্রথমে চলে যাবো স্টেট ব্যাংকে। স্টেট ব্যাংক হচ্ছে আমার সবথেকে বড়ো ব্যাংক। স্টেট ব্যাংকে আমাদের আসার পর আমরা কী দেখতে পাচ্ছি না, এটার হাই গেছিল কত? 912 টাকা, আর এখন আমাদের আছে 807 টাকা। অর্থাৎ এখান থেকে প্রায় আমাদের 15% কাছাকাছি আমাদের কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এবার আমি যদি এটার রেজাল্টে চলে যাই, রেজাল্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র এই মার্চ 2024 ছাড়া আর বরাবরই কিন্তু এটা কিন্তু আজ 20,379 আমাদের এবারে প্রফিট আছে। এবং যদি আমি
যেটা সবথেকে বেশি দেখার জায়গা সেটা হচ্ছে আমাদের কি না, এক সেকেন্ড, যে নেট এনপিএ। স্ট্যান্ড লোন থেকে কনসোলিডেটে চলে গেলাম, তাহলে নেট এনপিএটা আমাদের কী আছে? কারণ ব্যাংকের ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে এনপিএ কিন্তু একটা বিরাট ফ্যাক্টর, যেটা আমাদের পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে সব থেকে বাধাস্বরূপ ছিল, যে আমাদের নাকি এনপিএটা অনেক বেশি ছিল। তার কারণ হচ্ছে যে যত পাবলিক সেক্টর অর্গানাইজেশন আছে, সেটা ইন্ডিয়ান অয়েল হোক বা সেটা আমাদের ডিফেন্সের প্রোডাকশন সংস্থা হোক, যে কোনো পাবলিক সেক্টর সংস্থা, তারা কিন্তু লোন নেয় কিন্তু সবসময় গভর্নমেন্ট ব্যাংক থেকে। সুতরাং গভর্নমেন্ট ব্যাংকের লোন নিয়ে তারা শোধ করতে না পারে, একটা বিরাট এনপিএ পড়ে যায়। এছাড়াও আমরা জানি যে অনেক বড় বড় ব্যবসাদাররা যখন লোন নেয়, হ্যাঁ, তারা কিন্তু এখান থেকে লোন নিয়ে কিন্তু লোন শোধ দিতে পারে না, তার জন্য কিন্তু একটা বিরাট এনপিএ কিন্তু মাঝে ছিল, এবং এই এনপিএর জন্যই কিন্তু এতদিন পিএসইউ ব্যাঙ্কগুলো কিছু ডাউনে ছিল। আমরা যদি লক্ষ্য করি কত, অনলি 0.47% এনপিএ আছে, এবং দেখুন এটা লাগাতার কিন্তু এটা কমিয়ে আনছে। অর্থাৎ আগে 1% ছিল, 1.02, তারপরে 1, তারপরে 0.80, প্রত্যেকটা কোয়ার্টার কিন্তু দেখুন এটা কিন্তু কমিয়ে এনে আজকে 0.47 চলে এসছে। এবার আমরা যদি অন্যান্য ব্যাংকে চলে যাই, অন্যান্য ব্যাংকের অবস্থা কী আছে আসলে আমরা চলে যাচ্ছি অন্যান্য ব্যাংকে। এইখানে আমি প্রথমেই ধরুন আমি ধরুন যাচ্ছি, ধরুন সে এক সেকেন্ড, আচ্ছা, আমি ব্যাংক অফ ইন্ডিয়া যাচ্ছি। ব্যাংক অফ ইন্ডিয়া গেলাম, ব্যাংক অফ ইন্ডিয়াতে 125 বর্তমান দাম চলছে। আমি তো কোয়ার্টার্সে চলে গেলাম, সরি, কোয়ার্টারে গিয়ে দেখুন এবারে কিন্তু ম্যাক্সিমাম প্রফিট করেছে 2602 টাকা, অর্থাৎ ক্রমশ কিন্তু এরা কিন্তু প্রফিটটা বাড়িয়ে নিয়ে আসছে। আর যদি আমি নেট এনপিএতে যাই, নেট এনপিএতে গেলাম, না দেখবো যে এনপিএতে দেখুন আগে 2.34 ছিল, সেখান থেকে কমিয়ে এখানে নিয়ে এসে আজকে চলে এসেছে অনলি 0.82-তে এনপিএ নিয়ে এসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এনপিএ কমে যাচ্ছে, প্রফিট বাড়ছে, কিন্তু দাম কিন্তু সে হারে বাড়ছে না। এবার আসলে আমরা এক ক্যাটাগরি ব্যাংক দেখে নিচ্ছি, একটু খাটতে হবে। এভাবে যদি আমাদের যদি প্রত্যেকটাকে অ্যানালাইজ করতে হয়, নিজেদেরকে খাটতে হবে। আপনারাও খাটুন, আপনারা চার্ট নিয়ে দেখুন, সব কিছু কারোর কাছ থেকে শুনে বা দেখে আপনারা ইনভেস্ট করবেন না। এই যে আমিও বলছি আমার কথাতে ইনভেস্ট করবেন না, আমি তো ভুলও বলতে পারি, আমি যে ঠিক বলবো সবসময় তার কী মানে আছে? সুতরাং আপনি সবসময় দেখে নেবেন। এই ধরুন ব্যাংক অফ বরোদা, আমি ব্যাংক অফ বরোদা চলে যাচ্ছি। ব্যাংক অফ বরোদা গেলে আমি কোয়ার্টার্সে প্রফিটে চলে গেলাম, দেখতে পাই দেখুন লাগাতার এটা প্রফিট বাড়িয়ে আসছে। এখানে এসে 5447 হয়ে গেল, এটা কিন্তু হাইয়েস্ট বার প্রফিট এই কোয়ার্টারে। আমি যদি এটার এনপিতে চলে যাই, এনপিতে গেলাম কি দেখবো না, সেই 1.72 থেকে কমিয়ে আজকে কিন্তু এটা নিয়ে এসছে 0.58%। অর্থাৎ ব্যাংকে টোটাল পিএসইউ ব্যাংকে যে পারফরমেন্সটা আগে গণ্ডগোল ছিল, আগে পিএসইউ ব্যাংকে এত কম ছিল, কারণটা কি? কারণ ছিল যে এনপিএ ছিল বেশি, প্রফিট ছিল কম। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক ব্যাপারটা কিন্তু ঘুরে গেছে, প্রফিট বেড়ে যাচ্ছে, এনপিও কিন্তু কমে আসছে। অর্থাৎ আমরা যদি এবার চলে যাচ্ছি, ধরুন আমরা ফান্ডামেন্টালে এদের 255 ছিল হচ্ছে আজকে প্রাইস, 290 হচ্ছে। এই কিছুদিন আগে ধরুন এই এক বছরের মধ্যে রেখেছিল, আর অল টাইম হাই হচ্ছে 300 টাকা। আমি আর অন্য ব্যাংকে ধরুন আমি চলে গেলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, এদের পারফরমেন্স খুবই ভালো। আমি এদের কোয়ার্টার্সে চলে গেলাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দেখুন 5000 লাগাতার 348 271 থেকে বাড়িয়ে আজ চলে এসছে 5011। এবং একটা কথা বলে রাখি যে পিএনবির পারফরমেন্স কিন্তু উল্লেখযোগ্যভাবে ভীষণ ভালো, কারণ স্টেট ব্যাংকের পরেই কিন্তু পিএনবির স্থান। এদের যদি এনপি আমরা দেখুন 4.8 ছিল, সেখান থেকে কমিয়ে এরা নিয়ে এসেছে আজকে 0.40-তে, অর্থাৎ এনপিএ কিন্তু এদের যথেষ্ট হারে কমে আছে। তাহলে আশা করি আপনাদের ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার সবগুলো বলতে গেলে ভিডিওর মানে সময় অনেক বেশি হয়ে যাবে, আপনার অতক্ষণ দেখার ধৈর্য নাও থাকতে পারে। সেই জন্য আমি বলছি আপনারা এইভাবে আপনারা দেখবেন যে কিভাবে আমাদেরকে একটা কম্পারেটিভ স্টাডি করতে হয়। আপনাকে তুলনামূলক আলোচনা করতে হবে যে আমি যে স্টকটায় বিনিয়োগ করতে যাচ্ছি, এই স্টকটা আমি ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করছি কি না, তার প্রফিট দেখতে হবে, তার ওভারঅল পারফরমেন্স দেখতে হবে, তার ফান্ডামেন্টাল দেখতে হবে, তার লোন দেখতে হবে। এই সমস্ত দেখে আমরা একটা কোম্পানিতে বিনিয়োগ করব, তবেই কিন্তু আমি সেখানে একটা মোটামুটি নিশ্চিত থাকবো এবং সেখানে আমার কোনো রকম অসুবিধা হবে না। তবে আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে উত্তর দেবো। তো আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি। এবার আপনারা দেখবেন আপনারা কীভাবে ইনভেস্ট করবেন। আরেকটা কথা লাস্টে বলে দিই যে আমার কথা অনেক হয়তো পছন্দ হবে না,
তাও বলছি যারা এখানে ভিডিওটা দেখছেন তাদের জন্যও বলছি যে এফএনও করবেন না, ফিউচারের অপশন করবেন না, আর ইন্টারডে করবেন না। তার কারণ হচ্ছে একটা জিনিস জেনে রাখবেন, আপনাকে অনেকে লোভ দেখাবে এফএনও করলে এই 10,000 টাকা ইনভেস্ট করলে 1 লাখ টাকা আয়, 20,000 টাকা ইনভেস্ট করলে 3 লাখ টাকা আয়। করবেন না, পুরো টাকাটা আপনার চলে যাবে। কারণ এফএনও করে ইনকাম করেনি তা নয়, করেছে, কিন্তু এফএনও করে ইনকাম করতে গেলে, প্রফিট করতে গেলে যে নলেজ দরকার, যথেষ্ট নলেজ দরকার, এবং মার্কেট সম্বন্ধে আপনাকে ভালো মতো ওয়াকিবল হতে হবে। শুধুমাত্র এই শুনে, টিপস শুনে এফএনও করবেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ইন্ট্রাডে। আপনি একবার দেখবেন তো যে ইন্ট্রাডে করে কারা পয়সা করেছে, কারা রিচ ম্যান হয়েছে, আপনি দেখবেন কেউ হয়নি। হয়তো 2 দিন 4 দিন তারা করবে, আবার তারপরের দিন দেখবেন যা করেছিল সব টাকা চলে যাবে। সুতরাং আপনারা আইদার সুইং ট্রেডিং করুন, একটা ইনভেস্ট করে অন্তত 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস রাখুন, অথবা আপনার সব থেকে ভালো পয়সা আসে লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম মানে এই নয় যে 5 বছর 10 বছর, হয়তো 6 মাস, হয়তো 9 মাস, হয়তো 1 বছর থেকে 1.5 বছর প্রফিট করুন, প্রফিটটিকে বুক করুন, আবার আপনার পরকে ডিপেন্ড করুন। তো আজকে বিশেষ ভিডিও বাড়াবো না, কেমন লাগলো আবারও বলছি, ভিডিওটা কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিও চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।